দীপ্ত সন্ধ্যা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিং শুরু, আগস্টে যুক্ত হবে জাতীয় গ্রিডে। দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টার মত ভিন্ন। পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিতে জ্বালানি লোডিং শুরু হয়েছে। এর মধ্য দিয়ে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় ৩৩তম দেশ হল বাংলাদেশ। বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিতে জ্বালানি লোডিং শুরু হয় বিকাল ৩:৩০টার দিকে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে এটি চূড়ান্ত পর্যায়ে। ধাপে ধাপে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন হবে। আগস্টে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট সরবরাহ শুরু হতে পারে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ২টি ইউনিট থেকে মোট ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। মেগা এই প্রকল্প বাস্তবায়ন করছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। আজ সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে সাক্ষাৎ করেন তিনি। রোসাটম পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের সফল বাস্তবায়নে রাশিয়ার কারিগরি ও প্রযুক্তিগত সহায়তার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। রোসাটম মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ বাংলাদেশের পারমাণবিক সক্ষমতা অর্জনের যাত্রায় রাশিয়ার পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের বাকি কাজ শেষ করার বিষয়ে তিনি আশা প্রকাশ করেন। আর্থিকভাবে অসচ্ছল মানুষের ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাজধানীর শাহবাগে জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করে তিনি একথা জানান। বিচার বিলম্ব মানেই বিচার অস্বীকার। এই বাস্তবতা মাথায় রেখে লিগ্যাল এইডের মাধ্যমে মামলার আগেই মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে ইতিমধ্যেই দেশের বিভিন্ন জেলায় কয়েক হাজার বা তারও বেশি হবে, হাজারেরও বেশি হবে, বিরোধ বিবাদ স্বল্প সময় এবং খুব কম খরচে আদালতের বাইরেই নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই, তবে বিগত ফ্যাসিস্ট সরকার এটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সকালে কোস্টগার্ডের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। পুলিশ সদর দপ্তর থেকে দেওয়া চিঠির বিষয়ে তিনি অবগত নন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীর আগারগাঁওয়ে মঙ্গলবার কোস্টগার্ড সদর দপ্তরে বাহিনীর ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এ সময় প্রামাণ্যচিত্রের মাধ্যমে তুলে ধরা হয় কোস্টগার্ডের সাফল্যগাথা। বাহিনীর কর্মকর্তা, নাবিক ও অসামরিক সদস্যদের মধ্যে ১৪ জনকে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেয়া হয় বিভিন্ন পদক। গত এক বছরে নানা ঝুঁকিপূর্ণ কাজে ১৬ জন জীবন দিয়েছেন উল্লেখ করে কোস্টগার্ডের মহাপরিচালক জানান, বাহিনীতে জনবলের ঘাটতি রয়েছে। ব্লু ইকোনমির সার্বিক কার্যক্রমে ও পরিবেশ সংরক্ষণে নিয়মিত টহল এবং আইন প্রয়োগের মাধ্যমে দেশের সামুদ্রিক স্বার্থ সুরক্ষায় এ বাহিনী অবিচলভাবে কাজ করে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ সদর দপ্তর থেকে দেওয়া চিঠির বিষয়ে তিনি কিছু জানেন না। পৃথিবীর সব দেশেই এরকম অ্যাক্টিভ থাকে, রেডিক্যাল কিছু ফোর্স থাকে, ফান্ডামেন্টাল কিছু পলিটিক্যাল পার্টি থাকে, এগুলো আমরা ইউজ টু, এগুলো থাকে। কিন্তু সেই বিষয়ে আপনি যে শব্দ উচ্চারণ করলেন, আমাদের দেশের বর্তমান কালচারে সেটা এখন আর নাই। আগে সেই শব্দটা উচ্চারিত হতো ফেসিবাদী আমলের সময়। তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলোকে হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করত। তিনি জানান, সরকারের চাহিদা অনুযায়ী সেনাবাহিনী মাঠে আছে, তবে পর্যায়ক্রমে তাদের তুলে নেওয়া হবে। যে ডিপ্লয়মেন্টটা হয়েছে ২০ আগস্টের পরে আইন শৃঙ্খলাকে সমুন্নত রাখার জন্য, জনগণের নিরাপত্তার জন্য, সেটা অনেকাংশে এখন সীমিত এবং উইথড্রয়াল করা হয়েছে। এটা গ্রাজুয়ালি উইথড্র করা হচ্ছে, খুব শিগগিরই সেটা পুরোটাই উইথড্রয়াল হবে।
তবে ইনেট টু সিভিল পাওয়ার দে উইল বি অলওয়েজ দেয়ার। কোস্ট গার্ডের জনবল বৃদ্ধি ও আধুনিকায়নে সরকার বদ্ধপরিকর বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আরো বেশি উন্নত সমৃদ্ধ। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে দেশে জঙ্গিবাদের অস্তিত্ব থাকলেও একে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অপসংস্কৃতি বন্ধ করতে চায় সরকার। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। বলেন, সাবেক অন্তর্বর্তী সরকার জঙ্গিবাদ ইস্যুতে ছাড় দিলেও বিএনপি সরকার এ বিষয়ে কঠোর হবে। মঙ্গলবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান। জঙ্গিবাদ জিরো কোঠায় নিয়ে আসা আমাদের লক্ষ্য, সেটা কতটা পেরে উঠবো আমরা জানি না, কিন্তু আমরা চেষ্টা করব জিরোর কাছে নিয়ে আসার জন্য, কারণ আমরা এই প্রবলেমটা স্বীকার করি এবং এটা অনেক বেশি বাড়াতে চাই না। দুটো এক্সট্রিম আলোচনা আছে, বাংলাদেশ জঙ্গিতে ভরে গেছে, আরেকটা হচ্ছে বাংলাদেশে কোনো জঙ্গি নাই। দুটোই ভুল বলে আমরা মনে করি। বাংলাদেশের জঙ্গিবাদের এরকম এক্সট্রিমিজম, আমি এভাবে বলি, একটা প্রবণতা আছে, কিছু মানুষের সাথে জড়িত আছে, মাঝে মাঝে তারা আরো বেশি অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করে, সেটাকে আমরা কন্টেইন করতে চেষ্টা করব। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের 5 মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। জুলাই আন্দোলনের সময় যুবদল কর্মী হত্যা এবং তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি সহ বিভিন্ন অভিযোগে এসব মামলা হয়েছে। আজ প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেয়। খায়রুল হকের আইনজীবী জানিয়েছেন, তার বিরুদ্ধে আরও 2টি মামলা থাকায় এখনই তিনি কারামুক্তি পাচ্ছেন না। 2025 সালের 24 জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সাবেক এই প্রধান বিচারপতিকে গ্রেপ্তার করে পুলিশ। অবিলম্বে ভার্চুয়াল কোর্ট বন্ধের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবীদের একাংশ। অন্যথায় আগামীকাল গণস্বাক্ষর কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। একই সঙ্গে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের এজলাসে সাংবাদিকদের প্রবেশের দাবিও তোলেন আইনজীবীরা। মঙ্গলবার এক বিক্ষোভ মিছিলের পর এই কর্মসূচি দেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। বলেন, আগামীকালের মধ্যে ভার্চুয়াল কোর্ট বন্ধ না করলে হাজার হাজার আইনজীবীদের গণস্বাক্ষর নিয়ে তা 5 মে প্রধান বিচারপতির কাছে দেয়া হবে। এ সময় এজলাসে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার সমালোচনা করে তিনি বলেন, প্রকৃত তথ্য সাংবাদিকরা দিতে না পারলে গুজবের ডালপালা জন্মাবে। বিচার বিভাগের স্বার্থেই সাংবাদিকদের এজলাসে প্রবেশ করতে দিতে হবে। সাংবাদিকরা জাতির চতুর্থ স্তম্ভ, গণতন্ত্রের সাংবাদিকরা যেন প্রবেশাধিকার পায়। হাইকোর্ট এবং আপিল বিভাগে আমরা পরিষ্কার বলেছি, যদি কালকে অনলাইন কোর্ট আবারও রাখে, আমরা কালকে দুপুর 1টা থেকে সমস্ত বারে সাক্ষ্য সংগ্রহ করব। আগামী 5 মে বারের সভাপতি রুমের সামনে থেকে বারের হাজার হাজার আইনজীবীর স্বাক্ষরিত বক্তব্য আমরা প্রধান বিচারপতির কাছে পৌঁছে দেব। রাজধানী সহ সারা দেশে যাতায়াতের অন্যতম মাধ্যম এখন ব্যাটারি চালিত রিক্সা। স্বল্প দূরত্বে চলাচলের এই বাহনটি সাধারণ যাত্রী ও চালকদের জন্য আশীর্বাদ হয়ে এলেও রাজপথে এটি যেন মরণ ফাঁদ। অদক্ষ চালক আর দ্রুত গতির কারণে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, ঝরছে প্রাণ। সারা দেশে এসব যানের সংখ্যা 40 লাখের বেশি। এগুলো চার্জ দিতে প্রয়োজন হচ্ছে বিদ্যুতের বড় অংশ। ব্যাটারি চালিত রিকশার দৌরাত্ম্য নিয়ে 2 পর্বের প্রতিবেদনে আজ প্রথম পর্ব। নাম অটোরিকশা। কারো কাছে এটি অল্প পুঁজিতে আয়ের উৎস, আবার কারো কাছে রাজপথের মূর্তিমান আতঙ্ক। অল্প সময়ে গন্তব্যে পৌঁছানোর এই বাহনটি কি আমাদের জন্য আশীর্বাদ নাকি এক নীরব অভিশাপ? আজ আমরা খুঁজব সেই উত্তর। রিকশা টানার অমানসিক পরিশ্রম থেকে মুক্তি দিয়েছে এই প্রযুক্তি। বৃদ্ধ বয়সেও দুমুঠো ভাতের সংস্থান করছেন হাজারো মানুষ। অটো রিক্সাতে কষ্ট কম, আয়ের সংখ্যাটা একটু বেশি, চালাইতেও আরামজনক। 400-500 উপরে আয় করা গেছে না, এটা যেমন যে 1500-2000 পর্যন্ত ওটা যা। এটাতে দ্রুত যাওয়া যায়, এটা ঠিক, তবে এটা কোনো নিয়ন্ত্রণ নাই, এটা কোনো রেজিস্ট্রেশন নাই, এটা যানজটটা আরও বাড়াইছে। তারপর এটা গভর্নমেন্টের কোনো পারমিশন নাই। কিন্তু এই আশীর্বাদের মুদ্রার উল্টো পিঠ বড্ড ভয়াবহ। অপ্রশিক্ষিত চালক আর ব্রেকহীন গতির মিশেলে অটোরিকশা যেন মরণ যান। গত 1 বছরে পঙ্গু হাসপাতালে আসা রোগীদের বড় একটি অংশই এই অটোরিকশা দুর্ঘটনার শিকার। মিশন মাঝে উঠছি, এক জায়গায় যাবো, ওই জায়গায় যাবো, পরে
আর তুমি সবাই পিছন দিয়ে ধাক্কা মাইরা আমার গাড়ি উড়ে গেছে। বাসা থেকে বাজারে যাওয়ার সময় মোটর থেকে ড্রাইভ করতেছি, তো হঠাৎ সামনে থেকে একটা অটো রিক্সা এসে আমাকে সরাসরি হিট করছে। হিট করার পরে আমার পা দুটো হাড়ে ভেঙে গিয়েছে। যারা এই গাড়িগুলো চালাচ্ছে, দে আর নট ট্রেন্ড, দে আর নট অ্যাকচুয়ালি ফর দিস টু ড্রাইভ। ও রাস্তার সাথে যে 3টা চাকার অ্যাডহেশন মানে খাপ খাওয়া ধরে রাখা, এইটা কাউন্ট করা আছে। যখনই স্পিড বাড়ে যাবে তখন কিন্তু ওর লাইট হয়ে যায়, ওর অ্যাডহেশন ক্যাপাসিটি উইথ দ্য রোড কমে যায়। এই জন্য দেখবেন একটু ডান দিকে হঠাৎ করে টানলে উল্টায় পড়ে যায়। অটোরিকশার দৌরাত্ম্য শুধু রাস্তায় নয়, হানা দিচ্ছে দেশের বিদ্যুৎ খাতেও। পরিসংখ্যান বলছে সারা দেশে চলছে 40 লক্ষাধিক ব্যাটারি চালিত রিক্সা, যার সিংহভাগই চার্জ দেওয়া হয় অবৈধ সংযোগ বা আবাসিক মিটারে। অবশ্যই সিস্টেম লস হচ্ছে। প্রায় 60% ইভি এরা আসলে জেনুইন লাইন, বৈধ লাইনের মাধ্যমে তারা বিদ্যুৎ সংযোগ নেয়নি। সে জায়গাতে একটা বড় ধরনের ক্ষতি সরকারের হচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। উচ্চ আদালত থেকে মহাসড়কে এই বাহন নিষিদ্ধ করা হলেও বাস্তবে তার প্রয়োগ নেই বললেই চলে। স্থানীয় প্রভাব আর প্রশাসনের চোখের সামনেই চলছে এই রমরমা বাণিজ্য। অটোরিক্সা আসলেই আমরা ধরতেছি ওরা অনেক স্পিডে চালায়, এটা আসলে বিপজ্জনক গাড়ি। এতে নিয়ন্ত্রণ করা খুবই জটিল হয়ে গেছে, দিন দিন বেড়েই চলছে। আমরা চেষ্টা করতেছি, আসলে এটা উপর মহল থেকে ভালোভাবে নিয়ন্ত্রণ করার প্রয়োজন। বিদ্যুতের সিস্টেম লস কমানো আর সড়কের ঝুঁকি এড়ানো উভয় সংকট সমাধানে এখন প্রয়োজন কার্যকর পদক্ষেপ। গতির নেশায় অঙ্গহানি রোধে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের পাশাপাশি এর সাথে জড়িত মানুষগুলোর কর্মসংস্থানের বিষয়টিও গুরুত্বের দাবি রাখে। বিশেষজ্ঞরা বলছেন আধুনিক নগরায়নে শৃঙ্খলা ফেরাতে এর কোনো বিকল্প নেই। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে। এই অবস্থায় দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে গভীর সমুদ্রে না যেতে জেলে ও নৌযানগুলোকে নির্দেশনা দিয়ে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। চট্টগ্রামের লোহাগাড়ায় বৌদ্ধ ভিক্ষুদের বহনকারী একটি মাইক্রোবাস খাদে পড়ে ঘটনাস্থলেই 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন 5 জন। সকাল 8:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে উপজেলার জাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা দিলে মাইক্রোতে থাকা 3 জন ঘটনাস্থলেই নিহত হন। এদিকে খাগড়াছড়িতে প্রাইভেট কার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে, আহত হয়েছে 3 জন। খুন হওয়ার মাত্র 2 সপ্তাহ আগে রুমমেট হিশাম সালেহ আবু গারবির বিরুদ্ধে ভবন ব্যবস্থাপনা কমিটির কাছে অভিযোগ দিয়েছিলেন নিহত বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন। সিএনএনকে এই কথা বলেছেন লিমনের ছোট ভাই জুবায়ের আহমেদ। এ বিষয়ে ভবন কমিটির সাথে কথাও বলেছে সিএনএন। জুবায়ের জানান, মাত্র 2 মাস আগে ওই অ্যাপার্টমেন্টে উঠেছিলেন লিমন। ভাইয়ের সাথে কথা বলার সময় হিশামকে খুবই খারাপ, বিরক্তিকর ও অসামাজিক মানুষ হিসেবে জানিয়েছিলেন লিমন। এদিকে 2 বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যার ঘটনায় তদন্তের মুখোমুখি হতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবোট চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআইকে। হত্যার পরিকল্পনা করতে চ্যাটজিপিটির সহায়তা নিয়েছিলেন আসামি হিশাম। যুদ্ধবন্ধ ও পরমাণু প্রকল্প ইস্যুতে ইরানের দেওয়া সাম্প্রতিক প্রস্তাবে খুশি নন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতীয় নিরাপত্তা বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প জানিয়েছেন, ইরানের এই প্রস্তাব গ্রহণের সম্ভাবনা খুবই কম। নতুন প্রস্তাবে বলা হয়েছে, ইরান ও লেবাননে হামলা না করার নিশ্চয়তা দিতে হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। প্রথম দাবি মেনে নিলে দ্বিতীয় ধাপে হরমুজ প্রণালী বিষয়ে আলোচনা চলবে। পরের ধাপে পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা হবে। ইরান জানিয়েছে, দ্বিতীয় দফা শান্তি আলোচনা হতে হবে নতুন প্রস্তাবের ভিত্তিতে।
ওয়াশিংটনে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজে গুলিবর্ষণের ঘটনায় আটক কোল টমাস অ্যালেনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে স্থানীয় সময় সোমবার তাকে হাজির করা হয়। ফেডারেল কর্তৃপক্ষ জানিয়েছে 31 বছর বয়সী ক্যালিফোর্নিয়ার বাসিন্দা কোল টমাস অ্যালেনের বিরুদ্ধে ট্রাম্পকে হত্যা চেষ্টা সহ 3টি অভিযোগে মামলা হয়েছে। এর মধ্যে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত অভিযোগও রয়েছে। এই মামলায় দোষী সাব্যস্ত হলে ট্রাম্পকে হত্যা চেষ্টার অপরাধে তার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ, শিরোনামগুলো জানাবো আরও একবার। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিং শুরু, আগস্টে যুক্ত হবে জাতীয় গ্রিডে। দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টার মত ভিন্ন। এ ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।